আমন্ত্রণ জানাই এটি নিউজের রোজ রাতের নিয়মিত আয়োজন নিউজ গ্যালারি। আপনারা দেখছেন দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে আমরা এই অনুষ্ঠানে মূলত কথা বলছি করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে। দেশে এবং দেশের বাইরে যারা করোনা ভাইরাসের এই বৈশ্বিক মহামারী নিয়ে যারা সম্মুখ যুদ্ধে লড়ছেন, সেই সম্মুখ যোদ্ধা চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং বিভিন্ন পেশাজীবী যারা করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করতে নানা পরিকল্পনা করছেন, পরিস্থিতির দিকে নজর রাখছেন। আমরা বিভিন্ন পেশার মানুষের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করছি গোটা পরিস্থিতিটি। আজকেও আমরা যথারীতি আজকে আলোচনা শুরু করব একজন চিকিৎসককে দিয়ে। তিনি ঢাকার অরোরা স্কিন অ্যান্ড লেজার সেন্টারের কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট ডাক্তার তানজিনা ইয়াসমিন। ডাক্তার তানজিনা ইয়াসমিন, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হবার জন্য। আমরা করোনা ভাইরাস নিয়ে আপনার কাছে কয়েকটা কিছু প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। আমরা শুরু থেকেই শুনছি যে স্বাস্থ্যবিধি মেনে চলার একটা তাগিদ রয়েছে সবার পক্ষ থেকেই, চিকিৎসকরা বারে বলছেন এবং বারে এটা মনে করিয়ে দেওয়া হচ্ছে। আমরা মাস্ক ব্যবহারের সচেতনতার কথাও সাম্প্রতিক সময় নতুন করে আবারও শুনছি। আরেকটি বিষয় যেটি বারে বলা হচ্ছে যে হাত ধুতে হবে, নিয়মিত হাত ধুতে হবে, 20 সেকেন্ড ধরে খুব ভালো করে সাবান পানি দিয়ে হাত ধুতে হবে, স্যানিটাইজার ব্যবহার করতে হবে। তো এই বিষয়টি অনেকেই হয়তো মানছেন, অনেকে হয়তো কিছুটা উপেক্ষা করছেন। তো আমরা একটু শুনতে চাই যে আমরা এই নতুন স্বাস্থ্যবিধিগুলো আমাদের জীবনে নতুন করে যে এলো, নতুন বাস্তবতায়, এর ফলে আবার নতুন করে কোনো ঝুঁকি তৈরি হচ্ছে কিনা সেটাও আমরা একটু বুঝে রাখতে চাই। যে ঘন হাত ধোয়ার কারণে আগে হয়তো আমরা দিনে হয়তো 1-2 বার হাত ধুতাম, এখন হয়তো দিনে কেউ 10 বার 20 বার, অনেকে হয়তো একটু আতঙ্কিত হয়ে ভয় পেয়ে আরও বেশি হয়তো হাত ধোয়ার চেষ্টা করছেন। এর ফলে কি নতুন কোনো ঝুঁকি তৈরি হচ্ছে কিনা, বিশেষ করে ত্বকের ক্ষেত্রে, এটা আপনার কাছ থেকে একটু শুনবো। হ্যান্ড স্যানিটাইজার ঠিকমতো ব্যবহার করার নিয়মটাও যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু জানিয়ে দেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আসলে কোভিড-19 এই সময়ে কোভিড-19 থামানোর জন্য আমাদের তো একমাত্র আমাদের সবাইকে, আমরা পেশেন্টদেরকে আমরা যেটা বলে থাকি যে প্রথম কাজই হচ্ছে আমাদের বারবার হাত ধুতে হবে 20 সেকেন্ড ধরে, তার কোনো বিকল্প নেই। আমরা যেখানেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, যদি আমাদের সাবান দিয়ে হাত ধোয়ার মতো আমরা অবস্থায় থাকি, তাহলে আমার সবার আগে স্যানিটাইজারের আগে আমি যেটা সাজেশন দিব সেটা হচ্ছে যে আপনারা সাবান দিয়ে হাত ধোবেন। স্যানিটাইজারের চেয়ে সবচেয়ে বেশি কার্যকর হচ্ছে সাবান দিয়ে হাত ধোয়াটা, এবং সেটা 20 সেকেন্ড পর্যন্ত। যতবার আপনি বাইরে যাচ্ছেন কিংবা যতবার বাইরে থেকে আসছেন কিংবা যতক্ষণ আপনি বাইরে যত বেশি আপনার নতুন কোনো কিছু কন্ট্যাক্ট করছেন, কারণ আমরা জানি যে কোভিড-19 এর যে ভাইরাসটা, এটা কিন্তু বেশ বড় একটা ভাইরাস এবং বিভিন্ন সারফেসে এটা লং টাইম ধরে থেকে যেতে পারে। আর যেখানে আপনার হাত ধোয়ার মতো অবস্থা নেই সেখানে আপনি স্যানিটাইজার ব্যবহার করতে পারেন, কিন্তু সেই স্যানিটাইজারটা আমরা সবাই জানি যে অ্যালকোহল বেসড স্যানিটাইজার গুলো হয়ে থাকে, ইথানল বেসড অথবা অন্য যে কোনো 70% অ্যালকোহল বেসড হয়ে থাকে। সেক্ষেত্রে এই ধরনের স্যানিটাইজার ব্যবহারের ফলে আমরা যেহেতু ডার্মাটোলজিস্ট, ম্যাক্সিমাম অনেক পেশেন্ট যে আমাদের কাছে যে ড্রাই স্কিনের প্রবলেম কিংবা স্কিনের অন্যান্য যে অসুখগুলা নিয়ে আসতেন, সেটা সরিয়াসিস কিংবা সেটা স্কিনের অন্য যে প্রবলেম গুলা নিয়ে, ড্রাই স্কিনের প্রবলেম, বাচ্চাদের যে স্কিনের প্রবলেম গুলো, অ্যাটোপিক ডার্মাটাইটিস, দেখা যাচ্ছে যে সেগুলো অনেক বেশি বেড়ে যাচ্ছে এবং অনেক বেশি ড্রাই স্কিন হয়ে যাচ্ছে। যাদের অলরেডি সরিয়াসিস ছিল, যারা ট্রিটমেন্টে ছিল, যাদের এক্সিমা ছিল, যাদের যে প্রবলেম গুলো ছিল সেগুলো বেড়ে যাচ্ছে। এবং বেশি হ্যান্ড স্যানিটাইজার ইউজ করার ফলে যেটা হচ্ছে যে অনেকের হয়তো অ্যালার্জি কন্টাক্ট ডার্মাটাইটিস হয়ে যাচ্ছে সেখান থেকে। এবং অসচেতনতা যেমন ভালো না, অধিক সচেতনতা ভালো না। আমরা হাত ধুতে বলছি, কিন্তু সেটা যদি অতিরিক্ত মাত্রায় যারা করছেন তাদের জন্য এটা আবার মানে উল্টো হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের সেক্ষেত্রে ইরিটেন্ট কন্টাক্ট ডার্মাটাইটিস হয়ে যাচ্ছে, স্কিন বার্ন করে ফেলছেন। আবার কি দিয়ে তারা হাত ধুতে হবে সেটা হয়তো বুঝতে পারছেন না। এরকম কোনো নিয়ম বা কোনো সীমা রেখা কি আপনি একটু টেনে দিতে পারেন দর্শকদের একটু বোঝার সুবিধার জন্য, যে দিনে আসলে সর্বোচ্চ কতবার হাত ধোয়া যেতে পারে? কারণ অনেকে হয়তো যাদের বেশি দরকার তারা হয়তো অনেকে হাত ধোবার এই সময়টাই পাচ্ছেন না, বা অনেকে হয়তো গুরুত্ব দিচ্ছেন না। আবার কেউ হয়তো একটু বেশি ভয় পেয়ে বা বেশি সচেতনতা পালন করতে গিয়ে হয়তো কেউ 20 বার 30 বারও হাত ধুয়ে ফেলছেন। তো এরকম কি কোনো নিয়ম আছে যে দিনে এতবার যথেষ্ট? যখন আপনি বাসায় থাকছেন তখন আপনি সাধারণ নিয়মে আপনি ঘন্টাখানেক পর আপনি হাত ধুলে সেটা হচ্ছে পায়। কিন্তু যখন আপনি বাইরে যাচ্ছেন,
আপনি কোনো কিছু টাচ করছেন কিংবা কারোর সাথে সামাজিক দূরত্ব আমরা বারবার বলছি একটু মেনটেন করার জন্য, কারোর সাথে হ্যান্ডশেক কিংবা কারোর কাছ থেকে যখন কিছু নিচ্ছেন আপনার সাবধান থাকতে হবে। এবং সেই জিনিসটা যাতে আমরা ডিরেক্ট আমরা কোনো নিজের স্কিনের কোনো কন্ট্যাক্টে না নিই। লাইক আমরা আমরা জানি যে কোভিড-19 টা আমাদের নাক, মুখ, চোখ, কান এগুলা দিয়ে আমাদের একটা ভাইরাস কিন্তু আমাদের ঢুকতে পারে আমাদের শরীরের ভিতরে। তো সেই জিনিসটা থেকে আমাদের এভয়েড করতে হবে। এবং যদি আমরা কোথাও কোনো কিছু টাচ করি নতুন, তখন আমাদের এটা মনে করে তখন আমাদের হাতটা ধুতে হবে। প্রতি ঘন্টায় ঘন্টায় আমি বলব। আর আমরা যারা আমরা আরেকটি ডক্টর বিষয় স্বাস্থ্যবিধির অংশ হিসেবে আরেকটি বিষয় খুব বারে বারে শুনছি এবং আমরা নিজেরাও বলবার চেষ্টা করছি যে মাস্ক পরে থাকতে হবে। যদি আমি প্রকাশ্যে যাই, যদি আমি কোনো আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যাই, তাহলে অবশ্যই মাস্ক পরতে হবে। কিন্তু আমাদের দেশ তো আসলে একটু গরম প্রধান দেশ, ফলে প্রচুর ঘাম হয়, এখন বাতাসে আর্দ্রতার পরিমাণও অনেক বেশি, ফলে কিছুক্ষণ মাস্ক পরে থাকলেই কিন্তু অনেকে ঘেমে যাচ্ছেন, মুখের ভেতরটা ঘেমে যাচ্ছে। এর ফলে কি কোনো রকম ত্বকের কোনো স্বাস্থ্য ঝুঁকি তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা? আসলে কোভিড-19 টা তো একটা ইমার্জেন্সি কন্ডিশন। সো আপনি যখন বাসায় থাকবেন আপনার মাস্ক সেক্ষেত্রে ব্যবহার করতে হচ্ছে না। আপনি যখনই বাইরে যাচ্ছেন আপনার মাস্ক ব্যবহারের কোনো বিকল্প নেই। কিন্তু দেখা যাচ্ছে যে যেকোনো ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি লাইক আমরা যখন কোনো এক্সারসাইজ করছি, আমরা যখন কোনো স্পোর্টস খেলছি, সেটা যদি বাসার ছাদে হয়, যদি আপনার আশেপাশে কেউ না থাকে, কারণ যেকোনো ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি যখন আমরা করছি প্রচুর পরিমাণে আমাদের অক্সিজেনের দরকার হয় তখন বডি। তো সেক্ষেত্রে আমরা মাস্ক পরে কিন্তু আমরা সেটা করতে পারবো। তখন কিন্তু আমরা খুব তাড়াতাড়ি টায়ার্ড হয়ে যাবো, বডি নিতে পারবে না। তো সেক্ষেত্রে মাস্ক ব্যবহারের কোনো দরকার নেই। কিন্তু আপনার খেয়াল করতে হবে যে আপনার কাছাকাছি ৬ ফিটের মধ্যে কেউ আছে কিনা। জি। আর আপনি যখন বাইরে যখন রাস্তায় হাঁটছেন, রাস্তায় জগিং বা যদি কিছু করতে যাচ্ছেন, যারা অনেকেই হয়তোবা যাচ্ছেন, তাদের সেক্ষেত্রে মাস্ক আসলে ব্যবহার করতেই হবে। কিন্তু যদি আপনি ছাদে যান, ছাদে যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি গুলো করেন তাহলে সেক্ষেত্রে দরকার নেই। না, মানে আমার প্রশ্নটা ছিল যে দীর্ঘ সময় মাস্ক পরে থাকার কারণে যদি আমরা ঘেমে যাই, মাস্কে যদি ভিজে যায়, সেক্ষেত্রে কি এর ফলে কোনো ত্বকের কোনো ঝুঁকি তৈরি হতে পারে কিনা? সেক্ষেত্রে ত্বকের কোনো ঝুঁকি তৈরি হতে পারে না। কিন্তু একই মাস্ক যদি আপনি দীর্ঘক্ষণ ব্যবহার করে থাকেন, যদি মাস্কটা আপনি মনে করেন যে দীর্ঘক্ষণ ব্যবহার করেছেন, স্যাঁতসেঁতে হয়ে গেছে, সেক্ষেত্রে আপনাকে ওটা ডিসকার্ড করতে হবে, ফেলে দিতে হবে এবং কোনো বদ্ধ বিনে আপনি ফেলে দিবেন এবং একটুখানি ব্রেক দিয়ে আপনি নতুন কোনো মাস্ক ইউজ করবেন আবার। এবং পুরনো যদি রিইউজ করা যায় এমন যদি মাস্ক হয় তাহলে আপনাকে এটা কোনো একটা প্যাকেটে কিংবা ওরকম রেখে দিতে হবে যাতে ওটা থেকে আপনার নিজের ইনফেকশনটা না হতে পারে। জি। আরেকটা বিষয় যে আমরা শুনছিলাম যে যাদের হৃদরোগ, ডায়াবেটিস, কিডনি বা লিভারের সমস্যা আগে থেকেই রয়েছে, তাদের করোনা ভাইরাসের ঝুঁকি বেশি, যে তাদের স্বাস্থ্য ঝুঁকিটা অনেক বেশি এরকম পরিস্থিতিতে। কিন্তু যাদের ত্বকের কোনো না কোনো সমস্যা রয়েছে, বিশেষ করে একজিমা বা সোরিয়াসিস বা এই ধরনের পুরনো অসুখ যাদের রয়েছে, তাদের ক্ষেত্রে করোনা ভাইরাসে আক্রান্ত হলে কি কোনো বাড়তি ঝুঁকির সম্ভাবনা আছে কিনা, বা তাদের জন্য আপনারা কি ধরনের পরামর্শ দিয়ে থাকেন? আসলে যেকোনো ধরনের রোগের সাথে কিন্তু কোমরবিড যে রোগগুলো আছে সেগুলো বরাবরই আমাদের ঝুঁকিটাকে অনেকটুকু বাড়িয়ে দেয়। সেজন্য আমরা সবসময় বলি যে আমাদের ইমিউনো সিস্টেমকে একটু বিল্ড আপ করতে। তো সোরিয়াসিস, একজিমা যেগুলোর কথা বলছেন, সোরিয়াসিস তো এটা একটা অটোইমিউন ডিজিজ। ওখানে আমাদের বডি সিস্টেমটা এমনিতে একটু উইক থাকে। আমাদের আসলে যেহেতু কোভিড-19 টা আমাদের ডক্টরদের জন্য একটা নতুন একটা ডিজিজ ৫ মাস ধরে আমরা পাচ্ছি। নতুন, নতুন উপসর্গ আমাদের সবার কাছেই আসছে। আগে বলা হতো যে এটা শুধুমাত্র লাংস এ এফেক্ট করে কিংবা লাংস এ হয়তোবা করছে, থ্রম্বাস ফর্ম করছে কিংবা লাংস বেশি ইফেক্ট করছে, শ্বাসকষ্ট, গলা ব্যথা এই ধরনের জিনিসপত্রগুলো হচ্ছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে স্কিনেরও কিছু অলরেডি কিছু এটা এফেক্ট করছে। আমরা স্কিনেও কিছু উপসর্গ নিয়ে রোগীরা আসছে। যেটা দেশের বাইরে বিভিন্ন যেখানে অনেক বেশি স্পেন বলেন কিংবা ইউরোপ আমেরিকাতে বলেন, যেখানে ওখানকার পেশেন্ট ওনারা যে ডক্টর ওনারা রিসার্চ করে অনেক বেশি ওনারা পাচ্ছেন এই ধরনের স্কিন যে ডিজিজ গুলো, তারাও এই সাইন সিম্পটম গুলো অনেক বেশি পাচ্ছেন। আচ্ছা, এক্ষেত্রে মানে নতুন নতুন যে উপসর্গের কথা বলছেন করোনা ভাইরাসের এই আক্রান্ত হলে বা এই ধরনের পরিস্থিতিতে, তখন আপনারা কি ধরনের পরামর্শ দিচ্ছেন? আসলে ওই যে যেটা বললাম যে এই জিনিসগুলো আসলে আমাদের জন্য নতুন। তো আমরা ডক্টররা নতুন করে জানছি জিনিসগুলো। প্রথমে আমাদের ধারণা ছিল যে করোনা যেহেতু একটা ভাইরাস, একটা ভাইরাল একটা ডিজিজ, সো এটা শুধুমাত্র লাংস এফেক্ট করে। এটার সিমটম গুলো ছিল জ্বর, গলা ব্যথা, ঠান্ডা, হয়তোবা শ্বাসকষ্ট, এক্সেস যখন একটা পেশেন্টকে খুব এফেক্ট করে ফেলে। কিন্তু পরে আমরা দেখতে পাচ্ছি যে এর সাথে স্কিনের যে সিমটম গুলো দেখতে পাচ্ছি যে একটা পেশেন্টের ট্রাঙ্কে হাম যেটাকে আমরা বলি মিজালস এর মতো লাল লাল সারা বডিতে কিছু গুটি গুটি এই টাইপের একটা সিমটম দেখতে পাচ্ছি। এক্সান্থামা যেটা আমরা আমাদের মেডিকেলের ভাষায় বলি।
আবার অনেকে দেখা যাচ্ছে যে একটু ভেসিকলস, একটু পানি পানিওয়ালা ভেসিকলস নিয়ে ওটা প্রেজেন্ট করছে। আবার কোভিড টোজ বলে আমরা একটা জিনিস জানতে পারছি, যেটা আমাদের পায়ে অথবা আঙ্গুল, হাতের অথবা পায়ের আঙ্গুলে আমরা পাচ্ছি। জি। তারপর কাওয়াসাকি ডিজিজ বলে আমাদের একটা ডিজিজ আছে মেডিকেলে, আমাদের স্কিনের। তো সেই ধরনের বাচ্চাদেরকে যখন এফেক্ট করছে, তখন দেখা যাচ্ছে বাচ্চাদের শরীরে কাওয়াসাকির মতো বডিতে, হাতে, পায়ে, বডিতে এবং জিহ্বার আশেপাশে এই জায়গাগুলোকে এফেক্ট করে ফেলছে। আমরা যেহেতু করোনা ভাইরাসটি আমাদের জন্য নতুন, গত কয়েক মাসে আমরা এই ভাইরাসটি মোকাবেলার নানা রকম তথ্য নতুন নতুন জানছি এবং গবেষকরা চেষ্টা করছেন, ফলে আমরা হয়তো খুব শীঘ্রই করোনা ভাইরাসের বিরুদ্ধে একটি কীভাবে বিজয়ী হবে পুরো মানুষ জাতি, সেই কৌশলও নিশ্চয়ই আমরা আয়ত্ত করে ফেলবো। ডাক্তার তানজিনা ইয়াসমিন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর। কথা বলছিলাম একজন ডার্মাটোলজিস্ট ডাক্তার তানজিনা ইয়াসমিনের সঙ্গে। তিনি এই সময়কার ত্বকের নানা সমস্যা এবং বিশেষ করে স্বাস্থ্যবিধির মধ্যে যে হাত ধোয়ার কথা বারে বারে বলা হচ্ছে, সেই বিষয়ে কিছু সতর্কতার কথা আমাদেরকে জানালেন। আমরা আরও দুজন অতিথির সঙ্গে যুক্ত হতে চাই, তবে ছোট্ট বিরতি নিয়ে ফিরে এসে সঙ্গে থাকবেন। দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে আপনারা দেখছেন নিউজ গ্যালারি। কথা বলছি করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে, একজন চিকিৎসকের সঙ্গে আলাপ করছিলাম এবং আমরা প্রতিদিনই এই অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবী, বিভিন্ন সেক্টরের পেশাজীবীর সঙ্গে আলাপ করি, বোঝার চেষ্টা করি করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতি কে কিভাবে সামাল দিচ্ছেন। আমরা এ পর্যায়ে যুক্ত হতে চাই তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং পেশাজীবীদের সংগঠন বেসিস, অর্থাৎ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিস, সেই সংগঠনের পরিচালক রাশাদ কবির। জনাব রাশাদ কবির, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হবার জন্য। আমরা গত কয়েক মাস ধরে বাংলাদেশে তো বটেই, সারা বিশ্ব জুড়ে বেশিরভাগ অর্থনৈতিক খাত স্থবির হয়ে রয়েছে, কার্যক্রম বন্ধ, বিপুল সংখ্যক পেশাজীবী মানুষ তারা কর্মহীন সময় কাটাচ্ছেন। আমরা একটু সফটওয়্যার জগতের কথা শুনতে চাই, বিশেষ করে বাংলাদেশের যে প্রতিষ্ঠান এবং যে পেশাজীবীরা সফটওয়্যার নিয়ে কাজ করে আসছেন গত কয়েক বছর ধরে, এবং যে খাতটিকে বলা হচ্ছে যে অপার সম্ভাবনার একটি খাত বাংলাদেশের, যেটি হয়তো বাংলাদেশের ভবিষ্যৎ। তো এই খাতটির আসলে কি অবস্থা গত কয়েক মাসে, আমরা একটু আপনার কাছে ছোট করে আগে এটা শুনবো। নিশ্চয়ই এই দুর্যোগ কাটিয়ে ওঠার জন্য বেসিস তো বটেই এবং সংশ্লিষ্ট নেতৃস্থানীয়রা নিশ্চয়ই আপনারা অনেক পরিকল্পনা করছেন, সেই পরিকল্পনাও শুনবো। আগে শুনতে চাই কি পরিস্থিতি। আমাদের অপার সম্ভাবনাময় একটি খাত তথ্য প্রযুক্তি খাত, আপনি একদম ঠিকই বলেছেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের এই অপার সম্ভাবনাময় খাতে কিন্তু এই করোনা ভাইরাসের কারণে সবচেয়ে বেশি হুমকির সম্মুখীন। কারণ বাংলাদেশে যদি আমরা আইটি সেক্টরে যে কয়েকটি কোম্পানি কাজ করছে, প্রায় 1400 মতো কোম্পানি, তাদের কাজের যদি আমরা সেগমেন্ট করি, তাহলে আসলে তারা দুই ধরনের কাজ করছে। কিছু কোম্পানি আছে যারা ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করছে, অর্থাৎ বাংলাদেশ থেকে সফটওয়্যার তারা বাইরের দেশে রপ্তানি করছে, এবং আরো কিছু কোম্পানি আছে 50% মতো কোম্পানি যারা আসলে বাংলাদেশের প্রাইভেট সেক্টর মার্কেটে কাজ করছে। এটা যেমন লোকালে যেমন প্রাইভেট সেক্টরে কাজ করছে। যেহেতু করোনা ভাইরাসের যে প্রভাবটা, এটা প্রথমে শুরু হয়েছিল আপনার চায়না থেকে, এরপরেই ইফেক্টটা বেশি ফেলে ইউরোপে, অর্থাৎ স্পেন, ইতালি, ফ্রান্স, তারপরে যুক্তরাজ্য, এবং সর্বশেষ পরে কিন্তু আপনার যুক্তরাষ্ট্রে বা ইউরোপে পরপরই। আমাদের যে সফটওয়্যার কোম্পানিগুলো আছে বা তথ্য প্রযুক্তি যে প্রতিষ্ঠানগুলো আছে, তাদের মেইন জায়গাটা বা ব্যবসার মেইন জায়গাটাই কিন্তু ইউরোপ এবং আমেরিকা মার্কেট। সুতরাং যেহেতু তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে করোনা ভাইরাসের কারণে, এবং তাদের বলতে পারেন যে আসলে এই দেশগুলো ব্যবসা সম্পূর্ণভাবে এখন স্থবির অবস্থায় চলে গিয়েছিল, এটা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে।
আমাদের আইসিটি কোম্পানিগুলো কিন্তু তখন থেকেই একটা প্রতিকূলতার সম্মুখীন হচ্ছিল এবং তখন থেকে তাদের রেভিনিউ ফ্লো যথেষ্ট পরিমাণে ড্রপ করেছিল। মার্চের শেষের দিকে এসে যখন আমরা বাংলাদেশের লকডাউনটা শুরু হয়ে যায়, তারপর থেকে অবস্থা কিন্তু আরো খারাপ হওয়া শুরু করে। তখন শুধুমাত্র আসলে ইন্টারন্যাশনাল কোম্পানিগুলোই নয়, যে কোম্পানিগুলো বাংলাদেশের লোকাল মার্কেটে কাজ করে, প্রাইভেট সেক্টর মার্কেটে কাজ করে, তারাও একটা বিপদের সম্মুখীন হয়। কারণ স্বাভাবিকভাবে যখন অফিস আদালত বন্ধ থাকে, স্বাভাবিকভাবে তারা কোনো নতুন কোনো প্রজেক্ট পায় না, নতুন কোনো আইটির কাজ হয় না, এবং একই সাথে যে প্রজেক্ট গুলো তারা করছিল, যে ক্লায়েন্ট গুলোকে সাপোর্ট দিচ্ছিল, তারাও দেখা যাচ্ছিল যে বিল পাইতে সমস্যা হচ্ছে, বা কাজ হয়তো অর্ধেক করেছে, তারপর তারা ওয়ার্ক অর্ডার ক্যান্সেল করছে। এরকম অনেক রকমের অভিযোগ বা কমপ্লেন আমরা মেম্বারদের কাছ থেকে পাচ্ছিলাম। আমি আরেকটি পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরি। আমরা বেসিসের পক্ষ থেকে আমাদের যে বেসিসের মেম্বার রয়েছে প্রায় 1400 মেম্বার, তাদের মধ্যে একটা সার্ভে করেছিলাম যে তারা কি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে এই কোভিড-19 এর কারণে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, 70% কোম্পানি বলেছে তারা তাদের রেভিনিউ ফ্লো বা ওয়ার্ক অর্ডার সেটা প্রায় 50% কমে গেছে মার্চ মাসের থেকেই, এবং এপ্রিল বা মে মাসে এসে সেটা মাত্র 20% এসে দাঁড়িয়েছে। এবং এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য তারা এখন চিন্তা করছে তাদের কোম্পানিতে এমপ্লয় সংখ্যা কাট ডাউনে, লে অফের চিন্তা করছে, এবং একই সাথে তারা পে কাটের চিন্তা করছে। তো সার্বিকভাবে বলতে পারেন যে আমাদের যে তথ্য প্রযুক্তি যে খাতটি আছে সেটি খুবই একটি বিপর্যস্ত অবস্থায় আছে। এবং এবং আপনারা জানেন যে তথ্য প্রযুক্তি সেক্টরে বা আইসিটি সেক্টরে দেশের সবচেয়ে ক্রিম যে ছেলে মেয়েগুলো আছে, সবচেয়ে মেধাবী যে ছেলে মেয়েরা আছে, তারা কিন্তু এখানে এসে জব করে। তো তাদেরও একটা এখন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে তাদের একটা এমপ্লয়মেন্টের ব্যবস্থা করা। তারাও এখন কিন্তু আনএমপ্লয়মেন্ট হয়ে যাচ্ছে। তো আপনি 1400 সদস্যের কথা বলছিলেন, বেসিসে 1400 সদস্য প্রতিষ্ঠান। কতজন পেশাজীবী এই তথ্য প্রযুক্তি খাতে বেসরকারি পর্যায়ে কাজ করছেন, যারা এই মুহূর্তে কার্যত কর্মহীন অবস্থায় আছেন? জি, কর্মহীন অবস্থায় কত আছে এটা তো সঠিক পরিসংখ্যান আমাদের কাছে নাই, তবে আমাদের এই 1400 কোম্পানিতে প্রায় 5 লক্ষ মানুষ জব করতো। তো আপনি যদি 50% লে অফের কথা চিন্তা করেন, তাহলে প্রায় 2.5 লক্ষ প্রায় তরুণ পেশাজীবী তারা কিন্তু প্রায় কর্মহীন হয়েছে এই কোভিড-19 সিচুয়েশনের কারণে। এই পরিস্থিতি যদি আরও দীর্ঘায়িত হয়, যেটি আসলে আমরা শুনছি যে করোনা ভাইরাসের পরিস্থিতি বাংলাদেশে তো বটেই এবং সারা বিশ্বেও আসলে এর একটা দীর্ঘমেয়াদী প্রভাব হয়তো আমাদেরকে মোকাবেলা করতে হবে। সেক্ষেত্রে আমরা গত কয়েক বছরে বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতকে যেভাবে উঠতে দেখছিলাম, এক ধরনের উন্নতির পথে ছিল, সেই গ্রাফটা হঠাৎ করে আবার পতন হতে শুরু করেছে। তো এই পরিস্থিতি ঘুরে দাঁড়ানোর জন্য আসলে কীরকম সময় লাগবে বলে আপনারা আশা করছেন, এবং এই অন্তর্বর্তীকালীন নিজেদের টিকিয়ে রাখার জন্য কোনো পরিকল্পনা কি করা হচ্ছে কিনা? জি, আপনি ঠিকই বলেছেন যে আমাদের এই তথ্য প্রযুক্তি খাতে কিন্তু বিগত কয়েক বছর ধরে গ্রাফটা খুব ঊর্ধ্বমুখী ছিল। যেমন বিগত বছরের কথাই বলি, 2019 সালে 18 সালে কিন্তু আমরা এই তথ্য প্রযুক্তি খাত থেকে $1 বিলিয়নেরও বেশি ডলার অর্জন করেছিলাম, যেটা 2019 সালে এসে আরো সেটি বেড়েছিল। কিন্তু এই 2020 সালে এসে বলতে পারেন যে খুবই ফল পড়েছে, প্রায় অর্ধেকে নেমে এসেছে। এবং এই অবস্থা যদি চলতে থাকে, আসলে যদি আরো 1 বছর 6 মাস বা 1 বছর কন্টিনিউ করে, তাহলে আমাদের এই সেক্টরের অবস্থা আসলে খুব খারাপ একটা অবস্থায় চলে যাবে। আপনি যে কথাটি বলছিলেন যে অন্তর্বর্তীকালীন ভাবে কি ধরনের চিন্তা ভাবনা আমরা করছি বা সফটওয়্যার কোম্পানিগুলো করছে, এই জন্য আমরা কিন্তু সরকারের কাছে বেশ কিছু প্রণোদনা প্যাকেজ আমরা চেয়েছিলাম, এবং সরকারও কিছু আমাদের দিয়েছিল, আমাদের কিছু সুবিধা দিয়েছিল। এটা শুধুমাত্র আসলে আইসিটি সেক্টরকে টার্গেট করে না, এটা আসলে সব সেক্টরকে টার্গেট করে দেওয়া হয়েছিল। যেমন একটি বলি যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রথমেই কিন্তু রপ্তানিমুখী প্রতিষ্ঠানের জন্য 2% ইন্টারেস্টে একটি সহজ শর্তে লোন ঘোষণা করেছিলেন, যেটা হচ্ছে স্যালারি লোন। অর্থাৎ আপনি যদি আপনার এমপ্লয়ীদেরকে রেখে দেন, তাহলে তাদের যে বেতনটা সরাসরি ব্যাংক বা সরকার এমপ্লয়ীদের অ্যাকাউন্টে চলে যাবে। সেটা পরবর্তীতে 2 বছরের মধ্যে খুব সহজ ইন্টারেস্ট, অর্থাৎ 2% ইন্টারেস্টে এটা কোম্পানিগুলোকে শোধ করতে পারবে। তো ডেফিনেটলি এটা যখন সরকার এটাকে ঘোষণা করলো, এটা আমাদের জন্য একটা বিরাট বলতে পারেন যে প্রাপ্তি ছিল বা অপরচুনিটি ছিল। এবং কিছু কোম্পানি এই স্টিমুলাস প্যাকেজ থেকে লোন সুবিধাও পেয়েছে, প্রায় 15 থেকে 20টা কোম্পানি। বাট আনফরচুনেট ব্যাপার হচ্ছে, এইখানে প্রাইভেট ব্যাংকগুলি আছে, কিছু ব্যাংক আমাদেরকে একদমই সহযোগিতা করেনি। অর্থাৎ তারা এই লোনটা দিতে আমাদের একদমই ইন্টারেস্টেড হয়নি। কেন হয়নি? তারা প্রথমত বলছে যে এই সরকার এই টাকাটা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
কমার্শিয়াল ব্যাংকগুলোকে দিচ্ছে, কমার্শিয়াল ব্যাংক প্রাইভেট সেক্টরে যে কোম্পানিগুলো আছে কোম্পানিগুলোকে দিচ্ছে। এবং বলে রাখা ভালো, এই লোনটা হচ্ছে মর্টগেজ ফ্রি, অর্থাৎ আপনার কোনো কোলেটারাল বা আদার্স কোনো কিছু বন্ধক রাখতে হবে না। তো ব্যাংকগুলোর বক্তব্য হচ্ছে যদি কোনো কোম্পানি ডিফল্টার হয় আফটার কোভিড-19 সিচুয়েশন, তখন তার দায়ভার কে নিবে? তখন বাংলাদেশ ব্যাংক তো কমার্শিয়াল ব্যাংকে ধরে বসবে যে কেন তোমরা কোম্পানিগুলো ডিফল্টার হয়েছে, তোমরা এটাকে চেক করে দেখো নাই। তো এটার গ্যারান্টার কি হবে? এই জন্য প্রাইভেট ব্যাংকগুলো কিন্তু এই আমাদের কোম্পানিগুলোকে, অনেক ব্যাংক, আমি সবগুলো বলবো না, কিছু ব্যাংক অবশ্যই আমাদের সহযোগিতা করেছে, কিন্তু কিছু প্রথম সারির ব্যাংক আমাদের কোম্পানিগুলোকে একদমই সহযোগিতা করে নাই। তো এটা ছিল আমাদের খুবই একটা আনফরচুনেট পার্ট। এরকম অনেক প্রতিকূলতা নিশ্চয়ই আসলে আছে এবং সরকারও সাধ্যমতো নিশ্চয়ই নানা রকম সাহায্য করবার চেষ্টা করবে সম্ভাবনাময় খাতগুলোকে। কিন্তু আপনারা নিজেরা কি নিজেদের শক্তি, সক্ষমতা, নিজেদের সামর্থ্য কাজে লাগিয়ে এই পরিস্থিতি মোকাবেলার জন্য কোনো পরিকল্পনা করছেন কিনা? জি, আপনি প্রথম যে কথাটি বলেন যে সরকার চেষ্টা করবে আমাদের এই সেক্টরটাকে দিকে নজর দিবে, আমরা আসলে সেটা প্রত্যাশা করছি। এবং সরকার আসলে টু বি অনেস্ট প্রথম থেকে আমাদের সেক্টরের প্রতি যথেষ্ট আন্তরিক ছিলেন। তবে এই বছর বাজেটে আমরা সরকারের কাছে একটা আবেদন করেছিলাম, সেটি হচ্ছে যেহেতু আমাদের কোম্পানিগুলো লোন পাচ্ছে না বা মর্টগেজ সুবিধা ছাড়া লোন দিচ্ছে না ব্যাংকগুলো, সেজন্য আমরা 5,000 কোটি টাকা একটা বিশেষ স্টিমুলাস প্যাকেজ সরকারের কাছ থেকে চেয়েছিলাম, যাতে এই দুর্যোগকালীন সময়ে আমাদের আইটি কোম্পানিগুলোকে খুব সহজ সাথে লোনের ব্যবস্থা করা যায়। বাট আনফরচুনেট ভাবে আমরা হয়তো সরকারকে বোঝাতে সক্ষম হয়নি, বা সরকার হয়তো বুঝতে পারে নাই এই আমাদের আসলে প্রস্তাবের গুরুত্বটা। বাট আমি চাবো আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি সরকারের কাছে আবার অনুরোধ করবো। আপনি কিছুক্ষণ আগে ব্যাংকের কথা বলছিলেন যে ব্যাংক আসলে অনেক ক্ষেত্রে নিরুৎসাহিত হচ্ছে বা তারা ঠিক আগ্রহ বোধ করছে না, কিন্তু আপনি আবার কিছুক্ষণ আগে বললেন যে করোনা ভাইরাসের কারণে বিদেশ থেকে যে রেভিনিউ সোর্সগুলো ছিল বা বিদেশি ক্রেতা যারা কাজ দিতেন, সফটওয়্যার বা অন্যান্য সেবা, তথ্য প্রযুক্তি সংক্রান্ত সেবা যারা বাংলাদেশের কাছ থেকে কিনতেন, তো তারা যদি কোনো কারণে নতুন করে আবার ফিরে না আসেন, তাহলে আপনারা কি এই ব্যাংক ঋণের উপর ভরসা করে কি ঘুরে দাঁড়াতে পারবেন, নাকি আসলে এই জন্য বিকল্প কোনো পরিকল্পনা করা প্রয়োজন? আমি বলছি ব্যাংক ঋণটা যেটা হচ্ছে সেটি সাময়িক একটা অবস্থা, যাতে আমরা আমাদের এমপ্লয়ি গুলোকে একটা তাদের স্যালারিটা দিতে পারি। কারণ আপনি যদি জেনে থাকবেন যে আমাদের তথ্য প্রযুক্তি খাতে মেইন যে খরচটা হয়ে থাকে তার 80% খরচে কিন্তু আমাদের ওই বলতে পারেন যে আমাদের ইঞ্জিনিয়ার বা আমাদের যারা ডেভেলপার বা যারা পেশাজীবী আছেন তাদের স্যালারি, তাদের বেতনে পেছনে খরচ হয়। তো তারা যাতে আনএমপ্লয়েড না হয়, তার সেই ইঞ্জিনিয়ার গুলোকে যেন আমরা ধরে রাখতে পারি, এর জন্য একটা সাময়িক ব্যবস্থা। বাট যেটা বলছেন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী কাজ করছি কিনা, হ্যাঁ, আমরা আমাদের কোম্পানিগুলোকে বলছি যে এই টাইমে তারা যেন আসলে নতুন প্রোডাক্ট ডেভেলপমেন্টের দিকে নজর দেয়। কারণ এই যে আগামী 6 মাস বা 1 বছর পরে যখন আসলে পৃথিবীটা আমরা আশা করছি যে সুস্থ হয়ে যাবে, আবার আগের অবস্থায় ফিরে আসবে, তখন কিন্তু আমরা নতুন এই চেহারা ফুল ওয়ার্ল্ড ওয়াইডে দেখতে পাবো। কেমন সেটা? যেমন আপনি হয়তো খেয়াল করেছেন বিগত 3 মাস বা 4 মাসে আমাদের ই কমার্সের ব্যবহারটা কিন্তু অনেক বেড়েছে। মানুষজন যারা আগে চিন্তাই করতে পারতো না, যারা মোবাইল ফোন থেকে বা ল্যাপটপ থেকে কোন একটি প্রোডাক্ট অর্ডার করবে, তারাও কিন্তু এখন বাধ্য হয়ে, অনেকটা বলতে পারেন বাধ্য হয়ে ই কমার্স থেকে তারা প্রোডাক্ট পারচেজ করছে। এবং এটা কিন্তু ই কমার্স কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে একটা নতুন সম্ভাবনা তৈরি যেমন করছে, আবার একই সঙ্গে আমরা কি আরেকটা বিষয় ভাবা উচিত কিনা যে আমরা গার্মেন্টসের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টি আলোচনা হতে শুনেছি যে করোনা ভাইরাসের কারণে পৃথিবীর প্রত্যেকটি দেশই তো কম বেশি ভুগছে। তো বাংলাদেশের ক্ষেত্রে যারা বাইরে সফটওয়্যার রপ্তানি করার ক্ষেত্রে বাংলাদেশের জন্য প্রতিদ্বন্দ্বী দেশ যারা, তাদেরও তো আসলে ঠিক একই দুরবস্থা চলছে। তো বাংলাদেশকে এই সময় একটু প্রস্তুতি নিয়ে করোনা পরবর্তী পরিস্থিতিতে কি তখন তাদের কাছ থেকে নিজেদের বাজার শেয়ারটাকে একটু বড় করে নেওয়ার জন্য এখন থেকে কোনো পরিকল্পনা করে ফেলতে পারে কিনা, যেহেতু এখন কাজের প্রেশার কিছুটা কম? জি, ডেফিনেটলি অবশ্যই পারে, কিন্তু যেটি বলেন যে আমাদের যারা কম্পিটিটর দেশগুলো আছে, তারাও একই রকম একটা অবস্থার মধ্যে আছে না, ব্যাপারটা আসলে সেরকম না। কারণ আমাদের মেইন কম্পিটিটর কিন্তু এখন ভিয়েতনাম, আমাদের আউটসোর্সিং মার্কেটের ক্ষেত্রে। তো ভিয়েতনাম কিন্তু আপনারা জানেন তারা রিসেন্টলি কিন্তু ঘোষণা করেছে তাদের দেশে আর কোনো করোনা নাই। তো ডেফিনেটলি তারা অনেক একটা অ্যাডভান্টেজ পজিশনে বাংলাদেশের চাইতে আছে। দ্বিতীয়ত যে আপনি প্রশ্নটি করলেন যে আমরা আমাদের মার্কেটটাকে আমরা রেডি করতে পারি কিনা, বা আমাদের কোম্পানিগুলো আরো বেশি প্রস্তুতি নিতে পারে কিনা, ডেফিনেটলি এইটা অবশ্যই পারে। কিভাবে পারে? কারণ আমাদের ইউরোপের যে দেশগুলোর কথা বলেন, ইউরোপে যারা আসলে আউটসোর্সিং করে থাকে
তাদের এখন মেইন ডেস্টিনেশন কিন্তু ওই ইউক্রেন বলেন বা পোল্যান্ড বলেন, যেটা খুব রিসেন্টলি শুরু হয়েছে, লাইক 4 বছর বা 5 বছরে তারা এই জি। দেশগুলোতে তারা আউটসোর্সিং করছে। স্বাভাবিকভাবে আফটার কোভিড-19 সিচুয়েশনে পরে বায়ারদের যে ফিনান্সিয়াল ক্যাপাসিটি বা ক্রয় ক্ষমতা সেইটা ডেফিনেটলি কমে যাবে। তারা এত টাকা দিয়ে আসলে সফটওয়্যার বানাতে পারবে না বা লোকবল রাখতে পারবে না। তখন হয়তো তো definitely বাংলাদেশের তারা জন্য তখন একটা চিন্তা সম্ভাবনার করবে, জায়গা তৈরি হবে। এইটা একটা বড় সম্ভাবনাময় বাংলাদেশের জন্য ওয়েট করছে। কিন্তু এই সম্ভাবনা আমাদের কম্পিটিটর কিন্তু ভিয়েতনামও এই অবস্থাটা ধরার জন্য চেষ্টা করছে। তো ডেফিনেটলি আমরা আমাদের বিএসসিসি থেকে আমরা ট্রাই করছি অন্তত যে ইউরোপের যে মার্কেট গুলো আছে, স্পেশালি ইউকে বলেন বা ফ্রান্স বলেন, ফিনল্যান্ড বলেন, এইখানে আমাদের যে B2B যে চ্যানেল গুলো জি, সেটাকে জি। আসলে বাড়ানোর জন্য, নেটওয়ার্কিং চ্যানেলটা বাড়ানোর জন্য, যাতে আফটার কোভিড-19 সিচুয়েশনে পরে আমাদের কোম্পানিগুলো একটা যেন ভালো একটা সুযোগটা যেন বিজনেস নিতে পারে সেখান থেকে আসলে। জেনারেট করতে আপনি পারে। খুব ভালো কিছু পয়েন্ট আমাদেরকে দিলেন এবং এই পয়েন্ট নিয়ে আমরা আজকে আলোচনা শেষ করছি না, আমরা আরেকদিন এই বিষয়ে একটু বড় করে আলোচনা করব যে কোভিড পরবর্তী সিচুয়েশনকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি। আজকে আলোচনায় যুক্ত হওয়ার জন্য জনাব রাশাদ কবির, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস অর্থাৎ বেসিসের একজন পরিচালক রাশাদ কবিরের সঙ্গে। আমরা এ পর্যায়ে একটু দেশের বাইরে যেতে চাই, কথা বলতে চাই একজন স্বাস্থ্যকর্মী যিনি দেশের বাইরে কাজ করছেন, যুক্তরাজ্যে ন্যাশনাল হেলথ সার্ভিসের সিনিয়র সিবিটি থেরাপিস্ট সিমিলিয়া আফরোজ, তিনি আমাদের সঙ্গে আছেন। সিমিলিয়া আফরোজ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হবার জন্য। আমরা করোনা ভাইরাস এই পরিস্থিতি নিয়ে তো আসলে সারা বিশ্ব জুড়েই তো একই পরিস্থিতি, তো আমরা গত 3 মাসই যুক্তরাজ্যের কি পরিস্থিতি সেটা কিন্তু আমরা একটু খোঁজখবর রাখছিলাম, আর আন্তর্জাতিক গণমাধ্যমের কল্যাণে আমরা মোটামুটি নানা তথ্য এমনিতেই খুব আগেভাগে পেয়ে যাই। তো আপনি যে পেশায় আছেন, তো সেখানে তো আসলে নিশ্চয়ই গত 3 মাস ধরে একেবারে করোনা ভাইরাস সংক্রান্ত পেশেন্ট বা মানুষদের সঙ্গে আপনার নিশ্চয়ই ডিল করতে হচ্ছে। একটু বলবেন যে আপনার অভিজ্ঞতাটি কেমন হচ্ছে, কি ধরনের মানুষ আসছেন, তারা কি কি সমস্যা নিয়ে আসছেন এবং আপনি তাদেরকে কি পরামর্শ দিচ্ছেন? যেটা বলতে চাচ্ছি যে অবশ্যই আমি যা বলবো তা আমাদের যুক্তরাজ্যের কনটেক্সটে বলবো, জি। তো হয়তো এই গাইডলাইন গুলো বাংলাদেশের সাথে অনেক সময় ম্যাচ করবে না। অনেকটা বেশি দেখা যাচ্ছে আমাদের সার্ভিস, ইউজুয়ালি আমরা ফেস টু ফেস সবকিছু অফার করি সামনাসামনি, কারণ এই লকডাউনের কারণে আমাদের অফিস থেকে আমরা সবকিছুই টেলিফোনে অথবা ভিডিও কলের মাধ্যমে করছি, তো এটাও একটা বড় চেঞ্জ। বাট এখন যে ধরনের পেশেন্ট আমরা আসছে আমাদের সার্ভিসে, অনেকটাই অ্যাংজাইটি রিলেটেড। অ্যাংজাইটি তো বিভিন্ন রকমের ক্যাটাগরি আছে। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, আমরা যেটা ওসিডি বলি, সেটা অনেক অনেক বেশি আসছে, এবং অ্যাংজাইটি যেটা হচ্ছে হেলথ অ্যাংজাইটি, সেটা অনেক বেশি আসছে, এবং অনেক বেশি ডিপ্রেশন আসছে। পোস্ট ট্রমাটিক স্ট্রেস, যেটা পিটিএসডি হিসেবে বলি, সেটাও আসছে, বিকজ এই যে সমস্যাগুলোর কথা বলছেন, এই সমস্যাগুলো কি আগেও কি ছিল না, নাকি করোনা ভাইরাসের কারণে না, বেশি বেশি আসছে? এগুলো আগেও ছিল, বাট এখন একদম ডাইরেক্টলি রিলেটেড টু কোভিড আর কি। আমি কি একটা এক্সাম্পল দিতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, তো ওসিডি নিয়ে বলতে চাচ্ছি। তানজিনা আপা যে বলে গেলেন যে 1 ঘন্টা পর পর হাত ধুতে হবে, এবং যেগুলো গাইডলাইন দিয়ে গেলেন আর কি। তো ওসিডিতে যা হয়, ওসিডির আবার বিভিন্ন রকমের টাইপ আছে। সো আমরা যদি বলি যে কারো হয়তো মানে ভয় হয় যে তার কোনো কন্টামিনেশন হবে এবং এটার কারণে সে অসুস্থ হয়ে সে অথবা তার ফ্যামিলি মরে যাবে, এটা হচ্ছে তার অনেক বড় একটা ফিয়ার। এই কারণে সে হয়তো এমনিতে নর্মাল যে কারো থেকেও হাত অনেক বেশি ওয়াশ করে। কিন্তু আমরা এখন যা বলছি যে হাত ওয়াশ করতে বেশি, কিন্তু এই মাত্রাটা কতটা বেশি সেটা নিয়ে অনেক অনেক বেশি কনফিউশন হয়। বাট আমরা যেটা বলি যে গভর্নমেন্ট গাইডলাইনটা ফলো করতে, নতুন কোনো কিছুর সাথে কন্টাক্টে আসলে তখন হাতটা ধুতে। বাট এমন কিছু না যেটা সবাই করবে না, বা অনেকে দেখা যায় 5 মিনিট 10 মিনিট পর পর হাত ওয়াশ করছে, সেটাও না। এই টাইপের অ্যাংজাইটি গুলো অনেক বেশি আসছে। ডিপ্রেশনটা অনেক বেশি হয়ে গেছে, কারণ মানুষ বাইরে যেতে পারে না, ফ্রেন্ড অথবা সোশ্যালাইজিং কাজে যেতে পারছে না, এগুলোর কারণে ডিপ্রেশনটা অনেক বেশি। সো এগুলো ডাইরেক্টলি রিলেটেড টু কোভিড। এগুলো আগেও ছিল, কিন্তু কোভিড এর কারণে যেরকম নতুন সিমটম গুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে আমরা দেখছি আর কি। আপনি কয়েকবারই গাইডলাইন কথাটা বললেন, তো গাইডলাইন অনুযায়ী আসলে আপনারা মূলত যে সমস্যাগুলো বেশি বেশি আসছে তাদেরকে আপনারা সুনির্দিষ্টভাবে কি পরামর্শটা দিচ্ছেন? Again, এটা ডিপেন্ড করে এভরি পার্সন টু পার্সন, বাট আমাদের গভর্নমেন্ট আনটিল 15th of June এখন বলছে যে পাবলিক ট্রান্সপোর্টে অনলি ফেস মাস্ক ইউজ করতে। আমরা এতদিন পর্যন্ত আমাদের গভর্নমেন্ট
বলেছে যে ফেস মাস্কের তেমন কোনো এভিডেন্স নেই, আমাদেরকে ডিসকারেজ করা হয়েছে। সো এখন আবার একটা নতুন গাইডলাইন আসছে। সো যাদের এরকম ধরনের অ্যাংজাইটি আছে তারা ইন আ ওয়ে কনফিউজড আর কি, যে আমি আসলে কি করব, কোনটা আমার করা উচিত। তো অনেকে দেখা যায় অনেক আগে থেকেই ফেস মাস্ক ইউজ করছে, গভর্নমেন্টের গাইডলাইন হয়তো মানছে না, বাট বিকজ অন্য দেশে তো করছে আর কি। তারপরে এই যেমন হ্যান্ড ওয়াশিং, আমরা কখনো বলবো না যে বাসায় থাকলে 1 ঘন্টা পর পর হাত ধুতে, কারণ বাসায় থাকা মানে হচ্ছে আপনি তো নতুন কোনো কিছু সংস্পর্শে আসেননি, বা নতুন কেউ আপনার বাসায় যদি আসে সেটা ডিফারেন্ট, বাট বাসায় আসা তো আমাদের এখানে এখনো গভর্নমেন্ট গাইডলাইন্সে অ্যালাউড না। আমরা কারো বাসায় যেতে পারবো না, কেউ আমাদের বাসায় আসতে পারবে না। আপনি যদি বাইরে যান, আমরা বাইরে থেকে আসার পর আপনি যদি কোনো কিছু টাচ না করেন, কোনো সারফেস, আপনি যদি জাস্ট হেঁটে আসেন, আমরা বলবো না যে হাত ধুতে, বাট আসার পরে ইয়েস অফকোর্স হাত ধোবেন। তো এই জিনিসগুলো আমরা এভরি পেশেন্টের অনুযায়ী আমরা তাদেরকে সেইভাবে অ্যাডভাইস করবো আর কি। শপিং এ যাওয়া বা শপিং ব্যাগ এসে শপিং এ সবকিছু ওয়াশ করা, এটাও আমরা দিনের পর দিন যেহেতু এক ধরনের গৃহবন্দী জীবন কাটাতে হচ্ছে, তো এটাও তো আসলে এক ধরনের মানসিক অবসাদ, চাপ এগুলো তৈরি করে থাকে। তো এই ধরনের কিছু উদাহরণ কি আমাদেরকে শোনাবেন কিনা, যে কি কি কেস আপনারা পাচ্ছেন, মূলত কি ধরনের কেস আপনাদেরকে বেশি হ্যান্ডেল করতে হচ্ছে? বয়স্ক মানুষের ক্ষেত্রে ডিপ্রেশনটা অনেক বেশি আমাদের। আপনারা সবাই জানেন যে আমাদের মৃত্যু হার অনেক বেশি। এর কারণ অনেক যুক্তরাজ্যে আমাদের মানে আয়ু অনেক বেশি, আমরা বাঁচি অনেক দিন, এবং এই কারণে বয়স্ক মানুষকে তো অনেক বেশি পরিমাণে শিল্ডিং করতে হচ্ছে। তো তারা বাইরে যাওয়াটা যেভাবে আগে যেত, তাদের একটা সোশ্যাল লাইফ বা ফ্রেন্ডের সাথে দেখা, বা আমার কারেন্ট একটা পেশেন্ট, সে 90 বছর বয়স, কিন্তু সে প্রতিদিনই বাইরে যায় অনলি বিকজ যে তার কোনো কিছু লাগে না, বাট সে বাইরে যায় যেন তার ভালো থাকতে হবে আর কি। কিন্তু সে তো এগুলো কিছুই করতে পারছে না। তার যে ফ্রেন্ড সার্কেল, তার যে শপে যে কোনো একটা দোকানের যে একটা দুধ কিনে নিয়ে আসা বা নিউজ পেপার কিনে নিয়ে আসা, সেগুলো সে কিছুই করতে পারছে না। সো এই সমস্যাগুলো যেমন অনেক বেশি হয়েছে, এবং আমরা তাদেরকে এনকারেজ করতে পারছি না যে হ্যাঁ তুমি বাইরে যাও বা আপনাকে বাইরে যেতে হবে। সো আমরা বলছি না বাসায় থাকেন, বাট বাসায় থেকে কি কি কাজ করতে পারে, বাসার মধ্যে একটা নিয়ম মেনে চলা। অফিস যেতে হচ্ছে না জন্য যে আপনি ঘুম থেকে 10টার সময় উঠবেন তা না, বা অফিস যদি বাসা থেকে করেন, আপনি অফিসে যাবার মতো করে সকালে উঠে কাপড় চোপড় পরে মানে এরকম ভাবে নিজেকে তৈরি করা, খাবার একটা টাইম মেনে চলা, ঘুমাতে যাওয়ার টাইম মেনে চলা, এই জিনিসগুলা অনেক বেশি পরিমাণে আমরা এনকারেজ করছি আর কি। আর সোশ্যাল একটা, হয়েছে। জি, মানে আপনি যেরকম ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ব্যক্তি ধরে যেমন কাজ করছেন, এরকম উদাহরণও দিচ্ছেন, কিন্তু সামাজিকভাবে তো এক ধরনের নিশ্চয়ই একটা চাপ তৈরি হচ্ছে বা একটা পরিবর্তন আসতে যাচ্ছে, বা গত 3 মাসে আপনার চোখে কি পড়লো? হ্যাঁ, আমাদের গভর্নমেন্ট অনেক অনেক বেশি পরিমাণে, আমাদের অবশ্যই শারীরিক স্বাস্থ্য যেটা এখন কোভিড রিলেটেড হসপিটালগুলোতে অবশ্যই অনেক চেঞ্জ হয়েছে, বাট আমাদের গভর্নমেন্ট অনেক বেশি পরিমাণে আমাদের সাপোর্ট দিচ্ছে মানসিক স্বাস্থ্যের জন্য। কোভিড রিলেটেড এই প্রবলেম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখন থেকে ন্যাশনালি এভরি উইক আমাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাডাপ্টেশন আমরা কিভাবে করতে পারি। যেমন এখন আমরা যে কাজগুলো আগে ফেস টু ফেস করতাম, এখন তো আমাদের ফোনে করতে হচ্ছে। সো এই কাজগুলো বা বিভিন্ন রকমের অ্যাডভাইস যেগুলো আমরা দিতাম, সেগুলোকে আমরা কিভাবে অ্যাডাপ্ট করতে পারি। সো গভর্নমেন্ট অনেক বেশি পরিমাণে সাপোর্ট দিচ্ছে, এবং আমরা যারা আমাদের ন্যাশনাল হেলথ সার্ভিসের ফ্রন্ট লাইনে কাজ করছে, তাদের বিভিন্ন রকম ডিপ্রেশন অ্যাংজাইটি নিয়ে তাদেরকে আমরা অ্যাজ এ পেশেন্ট আমরা প্রায়োরিটি দিচ্ছি, এবং আমরা বিভিন্ন রকমের ফ্লেক্সিবল অ্যাপয়েন্টমেন্ট অফার করছি, এবং আমরা এই যে কোভিড রিলেটেড ট্রমা যেগুলো অথবা বিরিফমেন্ট, যে ফ্যামিলি হারিয়ে ফেলার যে সমস্যাগুলো হবে, এগুলো নিয়ে আমরা অলরেডি ট্রেন্ড করছি আমাদের থেরাপিস্টদের, যেন পরবর্তীতে এর পরবর্তী যেগুলো ইফেক্ট গুলো সেগুলো নিয়ে আমরা প্রস্তুত থাকি সাপোর্ট করার জন্য। যা বললেন আপনি, সেগুলো হয়তো বাংলাদেশের ক্ষেত্রেও হয়তো আমাদেরকে অচিরে শুরু করতে হবে, কারণ প্রেক্ষাপট আসলে একই রকম বলতে গেলে। আপনাকে অনেক ধন্যবাদ সিমিলি আফরোজ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হবার জন্য। ধন্যবাদ। কথা বলছিলাম আমরা যুক্তরাজ্য থেকে একজন প্রবাসী মানসিক স্বাস্থ্য থেরাপিস্ট, যিনি যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের সিনিয়র সিবিটি থেরাপিস্ট। তিনি বলছিলেন যে সেখানকার পরিস্থিতি এবং বিশেষ করে করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতির কারণে যে একটা মানসিক অবসাদ, চাপ তৈরি হচ্ছে বিভিন্ন মানুষের উপরে গৃহবন্দী সময় কাটাতে গিয়ে, সেই পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া হচ্ছে সে বিষয়ে তিনি আমাদেরকে কিছু ধারণা দিলেন। আমরা নিউজ গ্যালারি আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি। অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন।